তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। আর সারা রাত তুমি এই আতঙ্কে আছে, একটা আপায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝি আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে, এই বুঝি বুঝি আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে। তো আমাদের সে গুম মানেই তো ক্রস ফায়ার, এটাই একটা চিরাচরিত হয়ে আসছে। সারা রাত আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে চোখ ফেলে ফেলে, চোখের পানি ফেলে কান্না করলাম, আল্লাহ এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, আর জালেমরা যদি আজকে আমাকে, তুমি যদি জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও। আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ, আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে দোয়া পড়ে বিছানায় শুনলাম, চোখে তো ঘুম আসে না। আগের দিন দুপুরে খেয়েছি, এরপরে তো সারা রাত ঘুম নাই, খাবার নাই, মৃত্যুর আতঙ্ক। পরের দিন সকালে নাস্তা দিয়েছিল আমাকে, চা পড়ার ডিম ভাজি। নাস্তা খাওয়ার তো নাস্তার দিকে দেখলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বলে, কারণ আমি মাকে নিয়ে খেতে বসছিলাম, মাকে দুইয়ের সময় লোকমা খাইয়ে দিলাম। আমি বললাম এগুলো নিয়ে যান, আমি খাবো না। এরপরে 12টার দিকে হঠাৎ করে আমার মনে হলো আমার হাত পা সব খিঁচুনি আসছে, আমার মনে হলো আমি যেন মরে যাচ্ছি, আমার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে, আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। এরপরে আমি আর কিছু বলতে পারবো না। কতক্ষণ পরে আমার হুশ আসছে আমি বলতে পারবো না। আমি দেখলাম আমি আগে যে রুম নিয়েছিল তাতে অন্য আরেকটা রুমে, এবং আমার হাতে স্যালাইন দেওয়া। এবং এখন একজন আমাকে বলল যে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এখন আপনাকে ওষুধ দিয়ে, আপনার প্রেশার খুব বেড়ে গিয়েছিল, আপনাকে প্রেশারের ওষুধ এবং ঘুমের ওষুধ দিয়ে আপনার ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। যাই হোক, এভাবে প্রায় 6 দিন বা 7 দিন, আমার ঠিক মনে নেই, আমার এই অবস্থায় কাটতো। আমি যখন টয়লেটে যেতাম তখন ক্যানাডা লাগানো ছিল, ওটা খুলে দিত, আমি টয়লেটে যেতাম। খাবার দিত আমাকে, 3 বেলা খাবার, খাবার যাই দিত, রান্নার এত মান দেখলে আমার আমার রান্নার ব্যাপারে আমার চেহারা দেখে আমার খেতে ইচ্ছে হতো না। আর চোখের খাবার সামনে বসলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, আমি খারাপও কি। 6-7 দিন আমি বলতে গেলে না খাওয়াই, শুধু একটু চা খেতাম বা একটু পরোটা একটু কোনা টুকরা খেতাম, সাদা ভাত 2-1 লোকমা খেতাম। এভাবেই আমার 6-7 দিন গেল, স্যালাইনের উপরে ছিলাম। তারপরে 6-7 দিন পরে আমাকে প্রথম যে রুমে নিয়ে গিয়েছিল আবার সেই রুমে নিয়ে আসলো। তারপরে থেকে আমি প্রতিদিনই বলছি, আপনারা বলছেন যে আমাকে আপনাদের অপরস্থ কর্তৃপক্ষ কথা বলবে, কোথায় তারা, কোথায় তারা, আসে না কেন, আসে না কেন, আসবে, ওনাদের সময় হলে আসবে, ওনাদের সময় হবে। আসলে এইভাবে দিন ঝুলতে থাকলো, আমার তো খাওয়া দাওয়া কিছুই নাই। আস্তে আস্তে আমি শুকিয়ে যেতে থাকলাম, দাঁড়িয়ে নামাজ পড়ার আমার ক্ষমতা হারিয়ে ফেললাম, বসে নামাজ পড়া শুরু করলাম। পরে 1 মাস প্রায় না খাওয়া, আমি এই অবস্থায় এক পর্যায়ে আমি শুয়ে নামাজ পড়তে শুরু করলাম, আমি বসে নামাজ পড়ার আমার ক্ষমতা ছিল না। ঠিক 1 মাস পরের ঘটনা, 22শে আগস্ট রাতে নিয়ে গেল, 21শে আগস্ট রাত 11টা 50-এ আমাকে একজন এসে বলল যে আপনার সাথে আমাদের বড় ভাই কথা বলবে। তো বড় ভাই শব্দটা আমি প্রথম শুনলাম ওখানে। আমি বললাম বড় ভাই মানে আমাদের উপরস্থ কর্তৃপক্ষ। তো আমি বললাম তো বাংলাদেশের সকল ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, স্কুল কলেজ সবখানে তো উপরস্থ কর্তৃপক্ষ স্যার বলে, আপনারা কি বড় ভাই বলে আমাকে বোঝাতে চাচ্ছেন যে আপনার বেসামরিক প্রতিষ্ঠান? আমি 30 বছর একটা বাহিনীতে কাজ করেছি, এই ধরনের কাজ কি কোনো বেসামরিক প্রতিষ্ঠান করে? আপনারা আমাকে কি গর্ধব পেয়েছেন? যাই হোক, আমার রুম বন্ধ করে অন্ধকার করে দিল। অন্ধকার করে দিয়ে টর্চ লাইট নিয়ে একজন আসলেন, আমি তো তার চেহারা কিছু দেখার সুযোগ নেই, রুম অন্ধকার। আমার মাথার পিছনে উনি একটা চেয়ার নিয়ে বসলেন, বসে আমাকে বললেন, খুব সংক্ষিপ্ত কথা, একটা অঘটন ঘটনের আশঙ্কায় আপনাকে আটক করা হয়েছিল, সে আশঙ্কাটা কেটে গেছে, আপনাকে এখন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমি বলছি 21শে সেপ্টেম্বর রাত 11টা 50 মিনিটের কথা, আপনাকে এখন মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো আমি বললাম, আমাকে মুক্তির জন্য কি আমি দিন গুনবো না ঘন্টা গুনবো? তো উনি বললেন যে আপনি একজন সেনাবাহিনীর সাবেক জেনারেল, আপনি জানেন আপনার সিদ্ধান্ত তো সর্বোচ্চ পর্যায় থেকে আসবে, আমার মতো ব্যক্তির পক্ষে এটা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। এই কথা বলে উনি চলে গেলেন। এরপর থেকে আমি দিন গুনছি, কেউ মুক্তির কথা বলে না, কিছুই বলে না। আমি প্রতিদিন দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, চোখের পানি ফেলে কান্নাকাটি করি, কোনো কথা নেই। 19শে সেপ্টেম্বর, মানে আরও প্রায় মাসখানেক পরে, 19শে অক্টোবর প্রথম কয়েকজন অফিসার আসলো, আমাকে তখন আমার রুম থেকে চোখ বেঁধে হাত বেঁধে মুখে পরিয়ে ওখানে একটা রুমে নিয়ে গেলো। এটা তাদের ইন্টারোগেশন রুম, মানে কয়েকটা রুম আছে তাদের ইন্টারোগেশন রুম, এবং ওখানে অন্যান্য বন্দীদেরকে তারা অনেক নির্যাতন করে। আল্লাহর রহমত যে আমাকে তারা আমাকে শারীরিক নির্যাতন করেনি। তো আমাকে তারা আমার নামটা অনেক কিছু জিজ্ঞাসা করলো, তারপরে আমার সাথে বিভিন্ন অফিসারের পরিচয় ছিল, তাদের সাথে আপনার কী পরিচয়, অমুকের সাথে আপনার কী পরিচয়, অমুকের সাথে আপনার কী পরিচয়, কীভাবে চিনেন। তো
তো স্বাভাবিকভাবেই এই সরকারের যারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারাই আমার সাথে বেশি যোগাযোগ করেছে, কারণ আমি একজন জুলুম নির্যাতনের শিকার। তো আপনার সাথে তো সব সরকার বিরোধী লোকের সাথে যোগাযোগ দেখা যায়, আমাকে তারা বলছে। তো আমি বললাম যে আমরা সেনাবাহিনীতে কে সরকারকে বেসরকারি আমরা এটা কখনো দেখি না, সেনাবাহিনীতে কোনো দল নাই, সেনাবাহিনীর সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই সবাইকে ভাইয়ের মতো মনে করি, আমরা সেইভাবে যোগাযোগ করি। কে কি দল করে আমরা সেনাবাহিনীতে দেখি না। সুতরাং আপনারা যারা বলছেন এটা আপনাদের কল্পনা প্রসূত, আমার সাথে এই ধরনের কারণ কে ধরনের বিরোধী করার বাড়ির জন্য এগুলি হিসাব করে আমরা যোগাযোগ করি না। আমি অমুকের সাথে অমুক জায়গায় চাকরি করেছি, অমুক সাথে অমুক জায়গায় চাকরি করেছি, আমি সমস্ত বিবরণ দিলাম। 19 তারিখে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করে তারা চলে গেল। আবার 3 দিন পরে 22শে অক্টোবর আবার তারা আসলো, আবার একই ধরনের প্রশ্ন। এটা একটা আপনার ইন্টারোগেশনের একটা পদ্ধতি, একই প্রশ্ন বারবার করা, যেন কোনো যদি আমার বক্তব্যে বেশ কম হয় তাহলে তারা বুঝতে পারে যে মিথ্যার আশ্রয় নিচ্ছে, তখন ওটা নিয়ে তারা আমাকে বারবার জিজ্ঞাসা করবে। তো সত্য বললে তো আর বারবার জিজ্ঞাসা করলে 100 বার জিজ্ঞাসা করলেও কোনো সমস্যা নেই। ইংরেজিতে বলে যে মোস্ট ডিফিকাল্ট পার্ট অফ টেলিং এ লাই ইজ দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার হোয়াট ইউ সেড দ্য ফার্স্ট টাইম। প্রথমবার যেটা বলেছিল যদি মনে রাখতে না পারি তাহলে আমি দ্বিতীয়বার উল্টাপাল্টা বললে মিথ্যা হতে হবে। তো আমি যদি মিথ্যা না বলি তো আমার তো এটা মনে রাখার কোনো দরকার নেই। তো আমি দ্বিতীয়বার আমি যা জিজ্ঞাসা করলো একই কথা মনে রেখে একই প্রশ্ন করলো। এরপরে দীর্ঘদিন আবার জিজ্ঞাসা করেন, আমি তাদের বললাম আপনারা কতদিন আমাকে এভাবে আটকে রাখবেন, বলে আপনারা থাকেন আরও কিছু জিজ্ঞাসাবাদ করবো। 7ই ডিসেম্বর আমাকে তৃতীয়বার তারা জিজ্ঞাসাবাদ করলো, আগের প্রশ্নগুলি, কিন্তু এই প্রশ্ন এবার কিছু ব্যতিক্রম ধ্বনিমূল প্রশ্ন ছিল। এখানে তারা আমাকে হঠাৎ করে বলল, আপনি ভারতের বিরুদ্ধে ফেসবুকে এত সোচ্চার কেন? আমি এখন একটু পিছনে দিকে ফিরে যেতে চাই। আমি আমার শরীরের প্রতিটা অনুপরমাণু, শিরা উপসারের লম্কুর রক্তবিন্দু, সমস্ত অস্থিমজ্জা, খাঁটি দেশপ্রেমিক আপাদমস্তমিক সৈনিক, আমি যে দেশের জন্য জীবন দেওয়ার জন্য শপথ নিয়েছি, আমি যোগদান করেছি, আমি এখনও প্রস্তুত দেশের জন্য জীবন দেওয়ার জন্য। তো আমি বলেছি যে আমাকে যে খুব ভারতের বিরুদ্ধে ফেসবুক এত সোচ্চার কেন? তো আমি বললাম ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হওয়া যদি বেআইনি হয় তাহলে আপনারা আমাকে আটকে রেখেছেন কেন বিচার বহির্ভূত? আমাকে সে আইনে মামলা দিচ্ছেন না কেন? আর আমি স্বাধীনতা যুদ্ধের পর থেকে, আমি 2016 সালে 7ই ডিসেম্বরের কথা বলছি, তখন স্বাধীনতার 45 বছর প্রায়। আমি বলছি আমি স্বাধীনতার পরে 45 বছরে ভারতকে বন্ধু হিসাবে দেখিনি। আমি ভারতকে একটা বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আমাদের ফরেন পলিসি হলো, আমাদের পররাষ্ট্রনীতি হলো ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথেই বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না করে। আমি আমার সকল প্রতিবেশীকে বন্ধু রাষ্ট্র হতে পেতে চাই, কিন্তু বন্ধুত্ব কখনো একতরফা হয় না। আমি আপনাকে বন্ধুর মতো ভালোবেসে যাব, আপনি আমাকে চট থাপ্পড় লাথি মারবেন, এটা কোনোদিন বন্ধুত্ব হয় না। তো আমি দেখেছি তারা আমাদের সমস্ত নদীতে বাদ দিয়ে, ফারাক্কাবাদের মতো বাদ দিয়ে, যখন আমাদের পানির দরকার তারা আমাদের খরা তৈরি করছে, যখন আমাদের দেশে বন্যা তখন তারা বাদ করে দিয়ে, আপনারা এখন দেখতে পাচ্ছেন, আজকে দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমাদের এই পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে, কীভাবে লাখ লাখ মানুষ আজকে কষ্ট স্বীকার করছে। আমি 2009 সালে আমাকে বরখাস্ত করার পর থেকে আমি এই কাজ করছি। আমার বরখাস্ত প্রসঙ্গে আমি একটু পরে আসছি। 2009 সালে কীভাবে আমাকে বরখাস্ত করলেন আমি একটু পরে আসছি। তো আমি তখন থেকে আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার ছিলাম। আমার বোন ফেলানির লাশ 24 ঘন্টা তার কাটা চলেছিল, আমার এখন বুক ফেটে যায়। 2 দিন পর পরে আমার ভাই বোনদেরকে বর্ডারে গুলি করে মারছে, কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। তারা আমাদের চারিদিকে তার কাটা ভাড়া দিয়ে রেখেছে, ওয়াচ টাওয়ার বানিয়ে রেখে, ডগ মানে তারা আমাদের বাণিজ্যিক বৈষম্য তৈরি করে রেখেছে। এগুলোর কোনো প্রতিবাদ নাই, কেউ কিছু বলে না। আমি আমার প্রতিজ্ঞা ছিল, আমার পণ ছিল, আমার জেহাদ ছিল, আমি আমার দেশের পক্ষে আমার জীবন যে আমি যা কিছু বলে যাব। আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমি ফেসবুকে লেখালেখি করছি। এগুলো নিয়ে আমার বিরুদ্ধে তারা খুব ক্ষুব্ধ। আমি বিস্মিত যে বাংলাদেশের কোনো একটা বাহিনী, যে কোনো বাহিনী হোক, তারা ভারতের বিরুদ্ধে আমি যদি ক্ষোভ প্রকাশ করে থাকি, তাদের এত ক্ষুব্ধ হওয়ার কী আছে? তারা কি ভারতপ্রেমী? তারা ভারতপ্রেমী না হলে তাদের কেন এত ক্ষোভ হবে? আমি আশ্চর্য হই না যে বিগত সরকার যাদেরকে ব্যবহার করেছে, সেই স্বার্থান্বেষী মহল, তারাও সরকারের দ্বারা প্রভাবিত, তারাও ভারতপ্রেমী ছিল, নাহলে তারা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতো না। আমি এই প্রসঙ্গে আরেকটু পূর্বে ফিরে যেতে চাই। আমরা যেমন ভারতকে বন্ধু মনে করলে হবে না, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমরা ভুল করব। আমরা বারবার ভুল করেছি, আমরা এখন আর ভুল করতে চাই না। 1905 সালে ব্রিটিশ সরকার আমাদের এই বঙ্গভঙ্গ করেছিল পূর্ব বাংলা মুসলমানদের উন্নতির জন্য। এই ভারত এটার বিরুদ্ধে আন্দোলন করে বঙ্গভঙ্গ রদ মানে বাতিল আন্দোলন